This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাপের এখন ছুঁচো গেলার মতন অবস্থা। যে নীতিশ কুমারকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেছিলেন যে बीजेपी के लिए नीतीश कुमार के लिए नीतीश बाबू के लिए बीजेपी का दर्जा हमेशा हमेशा के लिए बंद हो गया, অর্থাৎ নীতিশ কুমারের জন্য নীতিশ বাবুর জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। সেই নীতিশ কুমারকে এবার গিলতে হচ্ছে। ওদিকে চন্দ্রবাবু নাইডু, যিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে মোদি এবং শাহের এই তানাশাহী অর্থাৎ স্বৈরাচারী সরকারকে অবিলম্বে বরখাস্ত করা হোক, তাকে নিয়েও এখন সংসার করতে হচ্ছে। ফান্দে পড়িয়া বগা কান্দেরে। এখন এমন অবস্থা হয়েছে, এই সাঁড়াশি চাপ ছাড়াও চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের সাঁড়াশি চাপ ছাড়াও নরেন্দ্র মোদীকে আরও বেশ কয়েকটি চাপের মুখোমুখি হতে হবে। যে চাপগুলো সামলে নরেন্দ্র মোদী 5 বছরের জন্য সরকার চালাতে পারবেন তো? এই নিয়েই হবে আজকের এক্স ফ্যাক্টর। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান। আমরা আজকে এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে আলোচনা করব সাঁড়াশি চাপে মোদি। ইনফ্যাক্ট বলা ভালো, সাঁড়াশি চাপ নয়, বহুমুখী চাপের মুখে নরেন্দ্র মোদী কিন্তু এবার জেরবার হয়ে গেছে। কারণ আমরা যখন বলেছিলাম যে আমরা এমন একটা সরকার চাই যা একনায়কতন্ত্র চালাবে না, বহুদলীয় সরকার হোক, কার্যক্ষেত্রে দেখা গেল বহুদলীয় সরকারই হলো। হ্যাঁ, নরেন্দ্র মোদীর সরকার হলো ঠিকই, কিন্তু সেটা আর নরেন্দ্র মোদীর সরকার রইল না। এখন আর মোদী সরকার বলা যাবে না, বলতে হবে এনডিএ সরকার। কিন্তু এই সরকারও কিন্তু বিভিন্ন চাপের মুখে কাজ করতে শুরু করেছে। আজ সকালেই আজকেই শপথ গ্রহণ হয়ে গেছে নতুন মন্ত্রিসভার। তারা শপথ নিয়েছেন, ফ্লোর টেস্ট হবে, তারপর তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। কিন্তু এখানেও রাতের ঘুম চলে গিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। যে অমিত শাহ, দোর্দণ্ড প্রতাপ অমিত শাহ, যার কথায় সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স সব চলত, বলা যায় পুরো এজেন্সি যার কবজায় ছিল, সেই অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর পাবেন কিনা বা তাকে দেওয়া উচিত নয়, এমন কথাই বলছেন চন্দ্রবাবু নাইডু শরিক। শরিকদের এই চাপ তো আছেই। বিভিন্ন দফতর চেয়ে বসেছেন ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু, এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তিনি চেয়ে বসেছেন। আর তার সাথে মিটি মিটি হাসছেন নীতিশ কুমার, পল্টুরাম। নীতিশ কুমারের ডিগবাজি বা এই চন্দ্রবাবু নাইডুর ডিগবাজি খাওয়া সুবিদিত। ভারতবর্ষের সবচেয়ে যদি কোনো আনপ্রেডিক্টেবল নেতা থাকেন, তারা হলেন এই দুজনই। এর আগে মুলায়ম সিং বারবার ডিগবাজি খেতেন। এবার মুলায়ম সিং এর পরবর্তী উত্তরসূরি হিসেবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের নাম অনায়াসে বলা যায়। কখন যে কোন দিকে আছেন কোনো ঠিক নেই। নিজেদের স্বার্থের জন্য এরা যে কোনো সময় ডিগবাজি খেতে প্রস্তুত, রং বদলাতে প্রস্তুত। এই চাপ তো আছেই। এছাড়াও নরেন্দ্র মোদী বহুমুখী চাপের সম্মুখীন। প্রথম কথা, এই যে এই শরিক দলের চাপ ছাড়াও আমার এই মন্ত্রক চাই, আমার সেই মন্ত্রক চাই, আমাকে এটা দিতে হবে, আমাকে সেটা দিতে হবে, এসব দাবি দাবা তো আছেই। নিজের নিজের রাজ্যের জন্য বিপুল অর্থের দাবি তো আছেই। তার সাথে চাপ নিতে হবে এবার রাহুল গান্ধী, সঞ্জয় সিং, মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জি, এই রকম তুখোড় বক্তাদের মুখোমুখি হতে হবে কিন্তু এইবার নরেন্দ্র মোদীকে। আর স্পিকার কিন্তু থামিয়ে দিতে পারবেন না বিরোধী দলের এইসব কণ্ঠস্বরকে। এর আগে আমরা ওম বিড়লাকে দেখেছি বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর পক্ষ নিতে গিয়ে বিরোধীদেরকে তিনি কথাই বলতে দেননি। এমনকি আমাদের যে উপরাষ্ট্রপতি ধনখড় সাহেব, তিনিও রাজ্যসভায় একই কাজটা করে গিয়েছেন। কিন্তু এবার কি তা সম্ভব হবে? হবে না। কারণ স্পিকারের পদটা চেয়ে বসে রেখেছেন ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু, মোদীর লোক নন। এইবার মোদী কিন্তু আর একনায়কতন্ত্র চালাতে পারবেন না। এর আগে আমরা জানি, একদম দায়িত্ব নিয়ে বলছি, সকাল 8টার সময় সমস্ত মিডিয়ার কাছে
প্রধানমন্ত্রীর দফতর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ করা হতো যে কি এজেন্ডা চালাতে হবে সারাদিনে, এটা করা হতো। এরকম হোয়াটসঅ্যাপ মেসেজের ডকুমেন্ট অনেকের কাছেই আছে, সেগুলো না হয় সময় মতন দেখানো যাবে। পিএমও থেকে কিন্তু এরকম নির্দেশ আসতো আজকে সারাদিন কি এজেন্ডা চলবে, সেটা কিন্তু আর কাজ করবে না। আপনি ভাবছেন সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এরাও কি এইসব যারা যারা সরকারি বড় বড় অফিসার, যারা এতদিন এত লোকের অপমান গ্লানি সহ্য করেও তারা নরেন্দ্র মোদীর চাটুকারিতা করে গিয়েছেন, এবার তারা একতরফাভাবে মোদীর চাটুকারিতা করতে পারবে? সম্ভব নয়। কারণ এইসব সরকারি অফিসারেরাও তারা চাপের মুখে কাজ করেন। মূলত সরকার তো তারাই চালান, বড় বড় আইএএস আইপিএসরা চালান। তাদেরকে বিভিন্নভাবে দমন পীড়ন এবং ভয়ের মানে ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হয়েছে। পারবেন নরেন্দ্র মোদী? পারবেন না। মিডিয়া নিয়ন্ত্রণে থাকবে না। একচেটিয়াভাবে গুজরাটের দুই ব্যবসায়ী ভারতবর্ষের সমস্ত প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট তারা টেন্ডার পেয়ে যাচ্ছিল। এবং শুধু তাই না, মানে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সব সরকারি সুবিধেগুলো এই যে বড় বড় ব্যবসায়ীগুলো পেয়ে যাচ্ছিল, এটা কি আর তারা পাবেন? পাবেন না। আর ব্যবসায়ীরা যার কাছ থেকে সুযোগ পাবেন না তার ধারে বাড়েও মারবেন না, এটাই স্বাভাবিক। এই রকম এতগুলো চাপের পরেও আছে পররাষ্ট্র চাপ। অর্থাৎ মোদি জমানায় আমরা দেখেছি, আমরা বাংলাদেশের সাথে বিবাদ করেছি, বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কটের দাগ দিয়েছে। পাকিস্তানের সাথে আমাদের বিবাদ আগে থেকেই ছিল। আফগানিস্তান আমাদের বন্ধু হতে হতেও বন্ধু হতে পারেনি। নেপাল আমাদের জমি চেয়ে বসেছে, দখল করে বসেছে, চাইছে যে ভারত আমাদের জমি দখল করে রেখেছে। চীনের সাথে সম্পর্ক জানেন। এই যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা শত্রুতা তৈরি করে সুদূর ইসরায়েলের সাথে বন্ধুত্ব করা নরেন্দ্র মোদীর পক্ষে আর মেনটেন করা সম্ভব হবে না। ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে পেগাসাস কেনা বোধহয় আর হবে না। এতগুলো চাপের মুখে নরেন্দ্র মোদী। আমরা চেয়েছিলাম যে সরকার নরেন্দ্র মোদী চালাক বা রাহুল গান্ধী চালাক বা যেই চালাক, তারা যেন এরকম একটা চাপের মুখে থাকে, তারা যেন আর নিজেদের কথা মানে নিজেদের মত আর সারা দেশে চালাতে না পারে। হঠাৎ একদিন রাত্রিবেলা নরেন্দ্র মোদী সকাল রাত্রিবেলা এসে বললেন যে আজ থেকে নোট বন্ধ। মানে নোট বন্ধ, অর্থমন্ত্রী জানেন না, রিজার্ভ ব্যাংকের গভর্নর জানেন না, তিনি বলে দিলেন নোট বন্ধ মানে নোট বন্ধ। এগুলো আর হবে না। অর্থাৎ স্বৈরাচারী শাসনের অবসান ঘটতে চলেছে ভারতবর্ষে। আপনি শুনবেন না নরেন্দ্র মোদীর গলায় ওই রাম মন্দিরের কথা বা ওই জ্ঞানব্যাপী মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কথা। নরেন্দ্র মোদী এবার সংবিধান কপালে ঠেকাচ্ছেন। কত নাটক দেখবেন এখন। এখন জোট ধর্ম পালন করতে জোটের শরিকদের পা ধরতেও রাজি নরেন্দ্র মোদী। আসলে গুজরাটিরা এই রকম ক্যারেক্টারই। যখন যাদের কাছ থেকে সুবিধে পাওয়ার তাদের পাও ধরতে পারেন, আবার যখন তারা ক্ষমতাসীন হয়ে যান তখন গলা টিপতেও ছাড়েন না তার তখন তৎকালীন বন্ধুদের। এটা আমরা বারবার দেখে এসেছি। এই নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আজকে সাঁড়াশি চাপের মোদি। আমরা বলছি বহুমুখী চাপ। দেশে বিদেশে বহুমুখী চাপ সহ্য করতে হবে নরেন্দ্র মোদীকে। এই চাপ কাটাতে তিনি কি করবেন? ধ্যান করবেন না। আর তাকে ধ্যানে বসতে দেখা যাবে না। আর তাকে হিন্দু মুসলিম করতে দেখা যাবে না। আর মটন, মঙ্গলসূত্র ইত্যাদি নিয়ে কথা বলতে দেখা যাবে না। আর মুসলিমদেরকে বিষোদাগার করতে দেখা যাবে না। কারণ তাকে এবার জাতি গণনা করতে হবে। এবং নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছিলেন, আপনাদের অনেকেরই মনে থাকবে, যে তিনি কোনো রকম সংরক্ষণের বিপক্ষে তিনি বলেছিলেন, কিন্তু এখন তাকে সংরক্ষণের পক্ষে থাকতে হবে। কারণ নীতিশ কুমার, যিনি নিজের রাজ্যেই জাতি গণনা করে বেশ চাপে ফেলেছিলেন নরেন্দ্র মোদীকে, এবার সারা দেশে জাতি গণনা করতে হবে। এবং যারা পিছিয়ে পড়া জাতি তাদেরকে এগিয়ে আনা, অর্থাৎ দলিত সমাজ, মুসলিম সমাজ, এদেরকে এগিয়ে আনার দায়িত্ব নিতে হবে সেই নরেন্দ্র মোদীকে।
এখানেও সাঁড়াশি চাপ। যখনই তিনি মুসলিম বা ওবিসি বা দলিত এদেরকে তিনি সংরক্ষণ দেবেন, সঙ্গে সঙ্গে বিজেপির যে কোর ভোট ব্যাংক উচ্চ বর্ণের রাজপুত টাজপুত ইত্যাদি যারা, তাদের ভোটটা বিজেপির কাছ থেকে চলে যাবে। অর্থাৎ নরেন্দ্র মোদীর এখন ছুঁচো গেলার মতন অবস্থা, মানে শ্যাম রাখি না কুল রাখি, কোনোটাই তিনি রাখতে পারবেন না। কারণ এই জোট সরকারটা হচ্ছে সুবিধেবাদী জোট, ক্ষমতায় টিকে থাকার জোট। আদর্শগতভাবে কেউ এক জায়গায় হননি। কেউ বলেননি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে এসেছি, কেউ বলেননি আমরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে এসেছি, কেউ বলেননি আমরা বেকারিত্বের বিরুদ্ধে লড়তে এসেছি। যারা এসেছেন তারা নিজের নিজের এজেন্ডা নিয়ে এসেছেন। প্রত্যেকেরই নিজস্ব একটা এজেন্ডা আছে। বিজেপির যেমন আছে, তেমনি জেডিইউ নীতিশ কুমারেরও আছে, আবার টিডিপির চন্দ্রবাবু নাইডুরও আছে। প্রত্যেকেই নিজের এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করবে, আর প্রত্যেককে খুশি করা কোনো মানুষেরই কম্য নয়। তাই নরেন্দ্র মোদীও সবাইকে খুশি করতে গিয়ে সবাইকে দুঃখী করে ফেলবেন, এটা স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। অর্থাৎ মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, সকালে কিন্তু দিনটা কেমন যাবে বোঝায়। আমরা শপথ গ্রহণের দিন থেকে বুঝতে পারছি নরেন্দ্র মোদী সরকার কতটা চাপে রয়েছে, কতটা অসুবিধার মধ্যে রয়েছে। এরকম অবস্থায় কতদিন পারবেন তিনি সরকার চালাতে, কত সময় পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন 6 মাসের বেশি টিকবে না। সেই নিয়ে আমরা আরও একটা অনুষ্ঠান করতে চলেছি আজকালের মধ্যেই। আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন এই অনুষ্ঠানটা দেখছেন, আমি তখন উড়িষ্যায়, আগে থেকে রেকর্ড করা অনুষ্ঠান। তাই আমি এখন উড়িষ্যায় আমাদের এক দর্শক বন্ধুর আহ্বানে উড়িষ্যায় এসেছি। উড়িষ্যায় থেকে আমি কিছু তথ্য নিয়েও যাব আপনাদের জন্য। বিজেডির কেন এই হাল হলো, বিজেপির কেন এত রমরমা, সেসব তথ্য আপনারা জানতে পারবেন আমি ফিরে যাবার পর। যে কথা বলছিলাম, যে এই যে বিজেপি এখন এমন অবস্থায় আছে, তারা রাম মন্দির নিয়ে কোনো কথা বলতে পারবে না। তারা বলতে পারবে না যে এখন হিন্দু মুসলিমের কথা, তারা বলতে পারবে না দলিত ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের সাথে তফাতের কথা। তারা কিছুতেই আর নিজেদের এজেন্ডা চালাতে পারবে না। সংবিধান বদল তো বহু দূর। সংবিধান বদল হলে কত কিছু বদল হয়ে যেত, এক দেশ এক ভোট হয়ে যেত। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের বিধানসভার ভোটগুলো একসাথে করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ছেড়ে দেবেন নীতিশ কুমার, ছেড়ে দেবেন চন্দ্রবাবু নাইডু, ছেড়ে দেবে বিরোধীরা? পারবেন না। অর্থাৎ একনায়কতন্ত্রের দিন শেষ। কিন্তু মোদী নিজে কিন্তু একনায়কতন্ত্র 10 বছর ধরে ভোগ করেছেন। নিজের ইচ্ছে মতন কাজ করে গিয়েছেন, বুলডোজার চালিয়েছেন বিরোধীদের ওপরে, মানুষের ওপর পেট্রোপণ্যের বা অন্যান্য সব জিনিসের দামের মানে বোঝা চাপিয়ে দিয়েছেন। আর কি পারবেন? এবার শরীরটা চাপ দেবে না যে পেট্রোলের দাম কমান, আর ব্যবসায়ীদের লাভ পাওয়াতে হবে না, এবার মানুষকে লাভ পাওয়ান। যদি শরিকরা না করেন, তারা তো নিজের রাজ্যেই সমস্যায় পড়বে। তাদের রাজ্যের মানুষেরাই তো জিজ্ঞাসা করবে যে আপনারা তো কেন্দ্রীয় সরকারের বন্ধু লোক, আপনারা কেন চাপ দিচ্ছেন না? নীতিশ কুমারকে নির্বাচন ফেস করতে হবে না বিধানসভায়? চন্দ্রবাবু নাইডুকে বিধানসভায় ফেস করতে হবে না? তখন তারা কি জবাব দেবে? তারা চাপ দিয়ে বাধ্য করাবেন এই ব্যবসায়ীদের ফুলিয়ে ফাঁপিয়ে বড়লোক করা, কোটি কোটি টাকা ঋণ মুকুব করে দেওয়া, কোটি কোটি টাকা অনুদান দেওয়া, একের পর এক টেন্ডার পাইয়ে দেওয়া, সব বন্ধ হয়ে যাবে। ফলে ব্যবসায়ীগুলো মুখ ফেরাবে এই মোদিজির কাছ থেকে, বিজেপির কাছ থেকে। ফলে ব্যবসায়ীরা যাদের পক্ষে যাবে, তারা মূলত তারা সুবিধা দেবে বিরোধীদের। অর্থাৎ বিরোধীদেরকে তারা অক্সিজেন এই কারণে দেবে যে বিরোধীরা যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু তারা খানিকটা মানে লেভেল প্লেয়িং গ্রাউন্ড পাবে। মোদিজির কাছ থেকে আর কোনো অ্যাডভান্টেজ তারা পাবে না, তারা বুঝে গিয়েছে। শেয়ার বাজারের অবস্থা দেখলেন না কিভাবে এক্সিট পোলের মাধ্যমে শেয়ার বাজারটাকে প্রভাবিত করা হলো? দেখলেন না নিট নিয়ে কি হলো? যেদিনকে ভোটের রেজাল্ট, সেদিনকে নিটের রেজাল্ট প্রকাশ হলো এবং সেখানে মানে চূড়ান্তভাবে দুর্নীতি হয়েছে। আদালতে ঘটনাটা গিয়েছে, আদালতের বিচারাধীন বিষয়। অনেকে অনুরোধ করছেন আমরা তো এটা নিয়ে অনুষ্ঠান করতে পারছি না। আদালত কি পদক্ষেপ নেয় সেই বুঝে আমরা অনুষ্ঠান করব আপনাদের সামনে। নিশ্চয়ই নিট নিয়ে অনুষ্ঠান করব। এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে যে গন্ডগোলটা হলো সারা দেশে, যে দুর্নীতিটা হলো, সেটা পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতির যে অনেক বড় দুর্নীতি। বামেরা চুপ। কেন জানেন বামেরা চুপ? বামেরা চুপ এই কারণে, বিজয়ন সাহেবের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ আছে বিরিয়ানির প্যাকেটে। বিজয়ন হচ্ছেন বাম নেতা, কেরলের অবিসংবাদিত নেতা। তিনি যদি ইডির কবলে ফেসে যান, সিবিআই এর কবলে ফেসে যান, পুরো বামেদের মুখে চুনকালি পড়বে। বামেরা চুপ করে আছে। এবারেও বামেরা তাদের নিজের ভোট বিজেপির পায়ে অর্পণ করে খানিকটা স্বস্তিতে আছে যে আমাদের ইডি সিবিআই তো ধরবে না। কিন্তু না,
এবার কিন্তু তারাও ছাড় পাবেন না। চন্দ্রবাবু নাইডু বলুন, নীতিশ কুমার বলুন বা অন্যান্য ছোট ছোট শরিক বলুন, তারা কিন্তু বলবে যে এইবার নিরপেক্ষভাবে প্রমাণ যেখানে আছে সেখানকার লোককেই গ্রেফতার করতে হবে। এবং অলরেডি আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যাকে তাকে যখন তখন ওই অভিযোগ আছে বলেই গ্রেফতার করা যাবে না, আদালতের অনুমতি নিতে হবে, আদালতকে প্রমাণ দিতে হবে এর সম্বন্ধে অভিযোগের সারবত্তা কি আছে, তারপরে গ্রেফতার করতে হবে। আদালত এবার কিন্তু সক্রিয় হয়ে উঠবে। এমনি আদালত আগে থেকেই সক্রিয় ছিল, এবার আরো সক্রিয় অবস্থায় দেখতে পাবো আমরা। পদে পদে হেনস্থা হতে হবে নরেন্দ্র মোদীকে। আর এই সাঁড়াশি চাপ নরেন্দ্র মোদী কতটা সহ্য করতে পারবেন, কতদিন পারবেন, কারণ তিনি একনায়কতন্ত্র ভোগ করে এসছেন। দিনে 4বার 5বার পোশাক বদলেছেন, 10 লাখি পোশাক পরেছেন, দামি কলম ব্যবহার করেছেন, দামি ঘড়ি, সানগ্লাস, বিশাল একটা মানে বিরাট বড় শিল্পপতিদের ঢঙে তার জীবনযাপন, দেশের মানুষের ট্যাক্সের টাকায়। ছেড়ে দেবে এবার শরিকেরা। কোথা থেকে এত ফুটানি করছেন আপনি? কেন ফুটানি করছেন যেখানে দেশের মানুষ খেতে পায় না? আর শরিকরা যদি প্রশ্ন না করে, শরিকরা তো তাদের বিধানসভা ভোটে এই শরিকদেরকেই চাপে ফেলে দেবে। তাদেরকে প্রশ্ন করবে যে নরেন্দ্র মোদী এত ফুটানি করছে, আপনারা চুপ করে আছেন কেন? কি জবাব দেবে শরিকরা? এখান থেকে বাঁচতে নরেন্দ্র মোদী এবার বা বিজেপি এবার কি করবে, এই শরিকদের থেকেই দল ভাঙানো শুরু করবে। এর আগে অতীতেও আমরা দেখেছি বিজেপিকে যারা সমর্থন করেছে বিজেপি তাদেরকেই গিলে খেয়েছে। শিবসেনাকে দেখুন, শিবসেনাকে কিভাবে গিলে খেয়েছে। এইভাবে শরিকদের থেকেই এমপি ভাঙানোর চেষ্টা করবে বিজেপি। বিরোধী এমপি খুব একটা ভাঙাতে পারবে না, কিন্তু শরিকদের থেকে এমপি ভাঙিয়ে 272-74 হয়ে গেলেই তখন ক্যাক করে পেছনে লাথি মারবে এই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে। আর নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এগুলো খুব ভালো করে জানে। তাই লাথি মারার আগে তারা কিন্তু নিজেদের পাটা উঁচিয়েই রেখেছে। এই দুটো পায়ের মাঝখানে পড়ে নরেন্দ্র মোদী কতদূর সরকার চালাতে পারবেন আমরা সে কথা এক্ষুনি বলতে নারাজ। কিন্তু হ্যাঁ, সরকার চালাতে হলে মানুষের জন্য চালাতে হবে, কারণ সংবিধানে যেটা বলা আছে সরকার হবে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু এতদিন আমরা দেখেছি এই সরকার হচ্ছে ফর দ্য বিজনেসম্যান, অফ দ্য বিজনেসম্যান, বাই দ্য বিজনেসম্যান। এই বিজনেসম্যানদের থেকে এবার মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ জনকল্যাণে কাজ করতে হবে। আর বিজনেসম্যানদের 25 লক্ষ কোটি টাকা ছাড় দেওয়া, মুকুট দেওয়া করা চলবে না। আমরা এরকমই চেয়েছিলাম সরকার যেই করুক তারা যেন চাপের মুখে কাজ করে। যেমনভাবে শরিকদের চাপ থাকবে তেমনভাবে বিরোধীরও চাপ থাকবে। বিরোধীদের চাপ, শরিকদের এই চাপ কতটা সহ্য করতে পারবে নরেন্দ্র মোদী সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও কয়েকটা মাস। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।